ইরান এটা কী কাম করলো এটা কিন্তু একেবারেই বুঝলাম না। একেবারে আমি তো মানে কি বলা যায়, একেবারে পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। শেষমেশ এই ছিল ইরানের মনে, কামটা করলো কি খবর। ইসরায়েলের বন্ধু মোদিকে এবার তেহরানের বিশেষ আমন্ত্রণ। এবং সেই আমন্ত্রণটা কি? আমন্ত্রণটা হচ্ছে ওই যে ওদের যে আলী খামেনি, ওই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, ওই যে মারা গেল না 28 ফেব্রুয়ারি ইসরায়েলের মিসাইলের আঘাতে। এতদিন ধরে কিন্তু তার কোনো জানাজা হয় নাই। কোনো একটা জায়গায় তাকে তার লাশ সংরক্ষণ করা আছে। যুদ্ধের ডামাডোলে তারা জানাজা করতে পারে নাই, তো এখন জানাজা করবে সামনে। তো এখন যখন জানাজা করবে তখন ইরান তো পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত রাষ্ট্রপ্রধান আছে, বিশেষ করে তাদের সাথে ভালো সম্পর্ক, তাদেরকে দাওয়াত দিচ্ছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তো এখন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা দাওয়াত দিয়েছে। চিন্তা করছেন এই নরেন্দ্র মোদী হলো এই ইসরায়েলের একেবারে ঘনিষ্ঠ বন্ধু, তাই না? ঘনিষ্ঠ বন্ধু যে বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী, তার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। এখানে এই যে ইসরায়েলের মানে সাথে এই নরেন্দ্র মোদীর যে মানে সাক্ষাৎকার, গলাগলি, তারপরে যে হাসাহাসি, কত কি আমরা দেখি, তাই না? তো এরপরে ইরান আর খেয়ে দেয় কাম পাইল না, দাওয়াত দিল সেই নরেন্দ্র মোদীকে। চিন্তা করেন যে এই ইসরায়েল আমেরিকার যুদ্ধের সাথে যখন ইরানের যুদ্ধ হচ্ছিল, বিশেষ করে অন্য দেশের কথা বাদ দেন, বাংলাদেশের কথাই ধরেন। বাংলাদেশের তৌহিদি জনতা রাত দিন 24 ঘন্টা কিন্তু ইরানের জন্য তারা কি করতো, আল্লাহর কাছে কত কান্নাকাটি করতো যে হে আল্লাহ, তুমি ইরানকে বিজয়ী করে দাও। আর ইরানের মিসাইল যদি কোনোভাবে ওই ইসরায়েলের কোনো একটা জায়গায় আঘাত আনতো, যে দেখেন এই যে এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতে কী মহরম, কী খাতির দেখেন। মানে নরেন্দ্র মোদীকে পাওয়ার পর বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, তার ভাবখান হচ্ছে এই ভারতকে যদি সে পাশে পায় দুনিয়ায় আর কারো তার দরকার নেই, এরকম একটা ভাবনা। তো এইরকম একজন ব্যক্তিকে এই ইরান এরকমভাবে দাওয়াত দিল, অথচ বাংলাদেশের মুমিন মুসলমান কী পরিমাণ ইরানের জন্য কান্নাকাটি করেছে গত কয়েক মাস, তাই না? আমরা এটা দেখছি। অথচ দেখেন যে শেষমেশ সেই বাংলাদেশকে তারা সম্মানিত করলো না। বাংলাদেশকে একটা ফর্মাল, বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে তো তারা একটা ফর্মাল আমন্ত্রণ তো পাঠাতেই পারতো। হয়তো যাইতো না, গেলে আবার ওই যে আমেরিকা ক্ষুব্ধ হতো। আমেরিকাকে খেপিয়ে তো আর অবশ্যই ইরানে যাইতো না, তাই না? এটা আমরা বুঝি। কিন্তু তারপরে তো তারা একটা আমন্ত্রণ পাঠাতে পারতো, তাহলে তো অন্তত বাংলাদেশের মুমিন মুসলমানরা নিজেদেরকে সম্মানিত বোধ করত। কিন্তু সেই ফর্মালিটি রক্ষা করার ধারও কিন্তু ধারে না ইরান। চিন্তা করে দেখেন, সে কাকে কেয়ার করলো? ওই হিন্দু যে পৌত্তলিক, তাই না? নরেন্দ্র মোদী তো পৌত্তলিক, হিন্দু মানে তো পৌত্তলিক, তাকে করলো যে কখনো ইরান জিতে যাক, এরকম কামনা করছে কিনা কে জানে। এরপরও বাংলাদেশের মুমিন মুসলমানের কোনো কাণ্ডজ্ঞান হবে কিনা আমি ঠিক জানি না। অর্থাৎ আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এই যে ভারতের চোখে চোখ রেখে কথা বলার চিন্তা ভাবনা করে বাংলাদেশের লোক, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে ভারতের এগেনস্টে তারা কি করবে, যুদ্ধ করবে, এরকম কত খাস। তারপরে এখন তো ওই যে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নাতে গেছে, তো সেখানে নাকি জেটেন্সি নামক যে যুদ্ধ বিমান 20টা নাকি কিনবে। তো এইটা নিয়ে দেখলাম যে মুমিন মুসলমানরা কী পরিমাণ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। এইবার ভারত তোমাকে দেখিয়ে দেওয়া হবে, তোমরা বেশিবার বেড়েছো, কত উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলো। এবার চায়না থেকে আমরা জেটেন্সি বিমান কিনে তোমাদেরকে একবারে তামা করে দেবো। বাপকান এরকম না, দেখবেন যে এই খবরের নিচে যে মন্তব্য কলামে ওখানে এটা দেখা যায়। এবং এমনকি মেইন মিডিয়াতে খবরেও কিন্তু এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করে। কিন্তু এরা কোশ্চিনকালেও ভাবে না, বাংলাদেশ যদি ওই F-35 বিমানও আনে স্টেলথ আমেরিকা থেকে, তারপরেও কিন্তু
কিছুই যায় আসে না। এর কারণ হচ্ছে বাংলাদেশের ছোট্ট একটা দেশ, তাই না? এবং বাংলাদেশের এয়ার স্পেসও কিন্তু খুবই ছোট। ফলে হচ্ছে কি, বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে এই বিমানগুলো যখন হ্যাঙ্গারে রাখা হবে, হ্যাঙ্গারেই তো রাখতে হবে, তাই না? তো ভারতের সাথে যদি কোনো সত্যিকার অর্থে যুদ্ধ টুদ্ধ শুরু হয়ও, জাস্ট কয়েকটা ব্রাহ্মস মিসাইল ওই হ্যাঙ্গার লক্ষ্য করে ভারত যদি মেরে দেয়, তাহলে ওই বিমান তো আকাশে আসলে উঠতেই পারবে না, তার আগেই তো ধ্বংস হয়ে যাবে, তাই না? এর কারণ হচ্ছে বাংলাদেশের আয়তন। বাংলাদেশটা যদি একটু বড় দেশ হতো, তাহলে কিন্তু এই ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারতো হয়তো বা। কিন্তু বাংলাদেশ তো আসলে অত্যন্ত ছোট্ট দেশ। এখানে যত বিমান কিনুক, উন্নত মানের বিমান, সেই স্টিলথ বিমান, ওই F-35 কিনুক, র্যাপটর 22 কিনুক, ইট ডাজন্ট ম্যাটার এট অল, বিকজ বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, অ্যান্ড দ্যাটস ওয়াই এমনকি স্বল্প পাল্লার যাবতীয় মিসাইলের আওতার মধ্যে আছে বাংলাদেশের সমস্ত এই বিমান বন্দর বা সামরিক ঘাঁটি, যেগুলো যে ক্যান্টনমেন্ট, এগুলো কিন্তু এই ভারতের স্বল্প পাল্লার মিসাইল, যেমন 200, 250, 300 কিলোমিটার পাল্লার যে মিসাইল আছে, এই আওতার মধ্যেই কিন্তু আছে। এবং বিশেষ করে স্বল্প পাল্লার মিসাইলগুলো কিন্তু খুব অ্যাকুরেটলি আঘাত হানতে পারে। দূরপাল্লার মিসাইল অনেক ক্ষেত্রে মনে করেন যে অ্যাকুরেটলি আঘাত হানতে পারে না, কিন্তু স্বল্প পাল্লার মিসাইলগুলো একেবারে মোর দ্যান 99% অ্যাকুরেসি নিয়েই আঘাত হানতে পারে। তো বাংলাদেশের আয়তন এতটুকুই যে ভারতের মধ্যে ডিপ্লয় করা যে কোনো স্বল্প পাল্লার মিসাইল দিয়েই কিন্তু বাংলাদেশের যে কোনো বিমানবন্দর মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের লোকজন কি এগুলো চিন্তাভাবনা করে? তারা যে মানে খুব লাফালাফি করছে, 20টা কেন, 2000টাও যদি বিমান এই বাংলাদেশ ওই চায়না থেকে কিনে নেবে, আমেরিকা থেকে কিনে নেবে, যেখান থেকে কিনে নেবে, সো হোয়াট, কোথায় রাখবে? রাখার জায়গা তো ওই ভারতের স্বল্প পাল্লার মিসাইলের মধ্যেই পড়বে, তাই না? আর এক করা যেতে পারে ইরান, যেমন ওই যে তাদের মাটির নিচে এক শহরের মতো তৈরি করে সেখানে যে মিসাইল রাখছে, তারপরে মনে করেন যে ওই কি ড্রোন এগুলো রাখছে, তাই না? এগুলো এই জন্যই তো আসলে ইরান মরতে মরতে বেঁচে গেছে আর কি। তাদের সামরিক ক্ষয়ক্ষতি হলেও অনেকগুলো কিন্তু তারা রক্ষা করতে পারছে, কিন্তু মাটির নিচে এগুলো করছে, কারণ তারা জানতো যে মাটির উপরে অর্থাৎ সারফেসে থাকলে সেগুলো মানে দে উইল বি এন্টায়ারলি ডিস্ট্রয়েড বাই ইসরায়েল অর USA, অ্যান্ড দ্যাটস ওয়াই দে মেড ক্যান্টনমেন্ট আন্ডারনিথ দ্য সারফেস। এটাই। এখন বাংলাদেশ যদি ওইটা করে তাহলে এত কিছু রক্ষা করতে পারে, কিন্তু তারপরেও সেটা করতে তো বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ হবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে সেগুলো থেকে যখন বেরোবে যে সুড়ঙ্গ মুখ, তো সেখানে যদি মিসাইল মেরে সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে যাই হোক, বাংলাদেশের মমিন মুসলমানরা তো বাস্তবতা দিয়ে চলে না, আকাশ কুসুম স্বপ্নের মধ্য দিয়ে চলে। এই জন্যে তারা আসলে বাস্তবিকভাবে চিন্তাও করতে পারে না। বাট যত কিছুই হোক না কেন, ইরানের শাসক গোষ্ঠী তারা তো বাস্তবতা মেনে নিয়ে চলে, তাই না? তারা জানে যে ভারতের সাথে বন্ধুত্ব তাদের কী পরিমাণ দরকার, এবং ভারতের সাথে বন্ধুত্ব রাখলে তাদের কী লাভ হবে, এগুলো তারা খুব ভালো করে জানে। বাংলাদেশের মানুষ আবেগের বশে, ধর্মীয় কারণে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে। তারা মনে করে যে লাভ টাবের গোষ্ঠীগুলাই ওদের আমরা অপছন্দ করি, ঘৃণা করি, দ্যাটস অল, এটাই। কিন্তু ইরান তারা ধর্মান্ধ হলেও ইভেনচুয়ালি তারা বাস্তববাদী, তারা জানে যে আসলে তাদের কী করা উচিত। এই জন্যেই কিন্তু ভারতের সাথে তাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব, এগুলোকে রক্ষা করে তারা কিন্তু সেভাবে সামনের দিকে এগোতে চায়। এবং আমি মনে করি যে ইরান যদি ভবিষ্যতে কোনো দিন তাদের ধর্মান্ধতা, ফ্যানাটিসিজম ছেড়ে যদি সত্যিকার অর্থে উদার হয়, এবং তারা যদি তাদের যে পূর্বের ধর্ম জরস্ট্রিয়ানিজম ফিরে যায় না, যদি যায়, আমি জানি না আদৌ এটা কোনো দিন সম্ভব কি না, কিন্তু যদি যায়, তাহলে ইরান হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে এটাই মনে হয়, কারণ ইরানের লোকজনদের সেই পোটেনশিয়ালিটি আছে, ক্রিয়েটিভিটি আছে, তাদের সেই ডায়নামিজম আছে, তারা কিন্তু সেটা করতে পারে। কারণ তাদের ঐতিহাসিক যে বিশাল যে মানে সাম্রাজ্য, যে পার্থেনিয়ান সাম্রাজ্য, তাই না? তারপরে তাদের যে অতীতের যে মানে পার্সিয়ান সাম্রাজ্য, তাদের যে ঐতিহ্য, তাদের যে অতীত গৌরব, এটা তো বিশাল। এবং এই গৌরব তো এমনকি ইউরোপেরও নেই, এমনকি আমেরিকারও নেই, তাই না?
অতএব এরকম একটা জাতি শুধুমাত্র ধর্মের কারণেই কিন্তু আজকে তাদের এই অবস্থা, কিন্তু তারপরে অন্যান্য মুসলিম দেশের মতো এত খারাপ না, এর মধ্যে কিন্তু তারা তাদের ঐতিহ্য বজায় রাখে। এখন যদি তারা সত্যিকার অর্থে মানে তাদের ফ্যানাটিসিজম, ধর্মীয় যে ডগম্যাটিক যে আইডিওলজি, এটা যদি তারা করতে পারতো, এগুলো যদি তারা অ্যাবলিশ করে দিয়ে তারা যদি রিভাইভ করে আবার জরস্ট্রিয়ান ধর্মের অনুসারী হয়ে যদি তারা ফেরত যেত, ইরান কুড বি দ্য বেস্ট ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দে কুড বি অ্যান ইকোনমিক পাওয়ার অর দ্য মিলিটারি পাওয়ার। হ্যাঁ, এটাই যাজ্ঞে এসব হাইপোথেটিক্যাল কথাবার্তা। বাট ইরান যে বাংলাদেশের মুমিন মুসলমানদের একেবারে চপেটাঘাত করেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অ্যাটলিস্ট তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে অ্যাটলিস্ট আমন্ত্রণ জানাতে পারত, কিন্তু সেই আবেদন জানানোরও তারা প্রয়োজন মনে করেনি, তাই না? অথচ বাংলাদেশের মুমিন মুসলমানরা কত কান্নাকাটি করলো ইরানের জন্য, তাই না? কিন্তু ইরান সেটা মনে রাখে নাই। ইরান জানে যে বাংলাদেশের এই মুমিন মুসলমানদের হারলে কোনো ভ্যালু নেই, বেল নেই এদের কান্নাকাটিতে, এদের আল্লাহর কাছে কান্নাকাটিতে বরং আল্লাহরও বেজার হয়ে যেতে পারে। কারণ যে মুমিন মুসলমান এই যে মাদ্রাসার মধ্যে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চাদের সরু পাই পথে বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করায়, তো ওই সমস্ত লোকজন যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তো আল্লাহরও ক্ষিপ্ত হয়ে গেছে না? আমার তো মনে হয় যে ইরান এই কারণেই বাংলাদেশের মুমিন মুসলমানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলতে চাচ্ছে যে দেখো, আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, আমরা শিয়া, তোমরা সুন্নির চোখে, বাট তোমরা সুন্নিয়ে কামটা কী করো? সারাদিন মসজিদ মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চাদের পাইপথ নিয়ে ব্যস্ত থাকো, পাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচয় দাও, এরপর তোমাদের যদি আমরা ডাকি আমাদের অনুষ্ঠানে অপবিত্র হয়ে যাবে। আমার ধারণা এটাই তারা মনে করে থাকতে পারে, কি জানি। ধন্যবাদ।